আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে হিসাব বিজ্ঞানের প্রশ্ন সলভ করার জন্য। তো আমরা শুরুতেই হিসাব বিজ্ঞানের 1 নম্বর প্রশ্নে চলে যাই। আচ্ছা, আমরা একটু খেয়াল করি যে আমাদের প্রশ্নে কি বলতেছে। একটি যন্ত্রপাতির ক্রয় মূল্য 60,000 টাকা, এটির ব্যবহারিক জীবনকাল 10 বছর, ভগ্নাবশেষ মূল্য 5,000 টাকা। আমাদেরকে প্রশ্ন করছে অবচয়ের পরিমাণ কত। আর অবচয়ের একটা পদ্ধতির কথা বলে দেওয়া আছে, সেটা হচ্ছে বর্ষ সংখ্যার সমষ্টি। আমাদেরকে বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতির মাধ্যমে অবচয় বের করতে হবে। আমাদের বর্ষ সংখ্যার সমষ্টি বের করার একটা সূত্র আছে। এর জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে যে বর্ষ সংখ্যা কত। আমরা একটু দেখি, আমরা একটু সূত্রগুলো শর্টে লিখি। যে আমরা জানি আমরা যদি বর্ষ সংখ্যার সমষ্টি বের করতে চাই, আমাদেরকে একটা সূত্র ফলো করতে হয়, n × n+1/2। আমাদের যেহেতু n এর মান বছর 10 বছর দেওয়া আছে, আমরা এই সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের এখানে উত্তর আসে হচ্ছে 55। এইটা হচ্ছে আমাদের বর্ষ সংখ্যা। এখন আমরা এই বর্ষ সংখ্যার সমষ্টি দিয়ে আমাদের প্রশ্নটি সলভ করব যে আমাদের অবচয় কত আসে। একটু খেয়াল করি, আমরা জানি যে আমাদের অবচয়ের সূত্রে আমরা অবচয়যোগ্য মূল্য লিখি। অবচয়যোগ্য মূল্য কি? আমাদের সম্পত্তিটির অর্জন মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য। দেখি, আমাদের অর্জন মূল্য বা ক্রয় মূল্য দেওয়া আছে এখানে 60,000 টাকা, আর পাশাপাশি আমাদের ভগ্নাবশেষ মূল্য আছে হচ্ছে 5,000 টাকা। আচ্ছা, আমাদের এর নিচে দেয় হচ্ছে আমাদের বর্ষ সংখ্যার সমষ্টি কত আছে, 55। এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমাদেরকে কোন বছরের অবচয় নির্ণয় করতে বলছে। আমাদেরকে বলছে 8ম বছরের অবচয় নির্ণয়। আমরা জানি বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে আমাদের যেই বছরটা মেয়াদ দেওয়া থাকে ওই বছরকে আমরা 1 ধরি, তাহলে এর আগের যে বছর 9 এটা হবে 2, আর 8 যেটা এটা হবে 3। তার মানে আমরা এটাকে মাল্টিপ্লাই করব 3 দিয়ে। তাহলে কত আসে আমাদের এখানে? 60,000 থেকে যদি আমরা 5,000 বাদ দিয়ে থাকে 55,000, আমরা 55,000কে 55 দিয়ে ভাগ করলে থাকে 1,000 × 3, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে 3,000। অর্থাৎ উত্তর আমাদের বি। এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের উত্তর, যেটা হচ্ছে সম্পূর্ণ অবচয় চ্যাপ্টার থেকে আসছে এবং ম্যাথ। এবার আমরা যাই আমাদের পরবর্তী প্রশ্নে। দেখেন, প্রশ্ন করছে মুদ্রাস্ফীতিকালে কোন মজুত পণ্য মূল্যায়ন পদ্ধতিতে আয়কর সর্বনিম্ন সৃষ্টি করবে। এর জন্য আমাদের কয়েকটা জিনিস আগে জানা থাকা লাগবে। একটা হচ্ছে মুদ্রাস্ফীতি কি, তারপরে সর্বনিম্ন আয়কর কিভাবে আসে। দেখেন, সর্বনিম্ন আপনি আয়কর কখন দিতে পারবেন? যখন আপনার আয়টা কম হবে। সো এখানে আমাদের টার্গেট থাকবে আয় কমানো। আমার আয় কমাতে হবে। আয় কমাতে হলে খরচ বেশি দেখাতে হবে। দেখেন, বলে দিছে মুদ্রাস্ফীতি মানে দ্রব্যের দাম বাড়তেছে। এটা হচ্ছে আপনার ধরেন জানুয়ারি মাস, এটা ধরলাম হচ্ছে ডিসেম্বর মাস। তো এই জানুয়ারি মাসে আপনার খরচ ছিল হচ্ছে 5,000 টাকা দ্রব্যের দাম, এখানে এসে হয়ে গেছে 10,000 টাকা। তাহলে আপনি কোন দামে পণ্যটা বাজারে ছাড়লে, দাম বলতে আপনার ক্রয় মূল্য বোঝাচ্ছি, এই সময় আপনার ক্রয় মূল্য ছিল 5,000 টাকা, এখানে ক্রয় মূল্য হয়ে গেছে 10,000 টাকা, আপনার বিক্রয় মূল্য 12,000। তাহলে কোন মূল্য নিলে আপনার প্রফিট মানে আয় সবচেয়ে কম হবে? কারণ আয় কম হলে আমার আয় কর কম দেওয়া লাগবে। দেখেন, এই যে লাস্ট যে পণ্যটা আসছে এই 10,000 যদি আমরা নেই তাহলে আমাদের আয় কম আসবে 2,000, কিন্তু আমরা 5,000 নিলে আয় আসতে হচ্ছে 7,000। দেখেন, এইটা সবার শেষে আসছে, কিন্তু এইটা আমি আগে ছেড়ে দিছি। কি পদ্ধতি? লাস্ট ইন ফার্স্ট আউট। এটা লাস্ট ইন করছে আমার ফ্যাক্টরিতে, আমি এটা সবার আগে আউট করে দিছি। তার মানে এটা হচ্ছে আমাদের শেষে আসলে আগে যায় পদ্ধতি, লিফো পদ্ধতি, লাস্ট ইন ফার্স্ট আউট। তাহলে আমাদের কি হবে? আয়কর একদম সর্বনিম্ন হবে। পরবর্তী প্রশ্ন, একটি ব্যাংক সমন্বয় বিবরণীতে পথে জমা আমরা কি কাজ করি বা হচ্ছে কি হয় একটু খেয়াল করি।
যে পথে জমা জিনিসটা কি। আমি টাকাটা ব্যাংকে দেওয়ার জন্য পাঠাইছি, এখন পর্যন্ত ব্যাংকে পৌঁছায়নি। ব্যাংক সমন্বয় বিবরণী সুন্দর একটা সূত্র আছে, সেটা হচ্ছে যে জানে না সে ভুল করে, আর যে ভুল করে কারেকশন সেই করবে। দেখেন, ট্রানজিটে জমা, এটা হচ্ছে আমার অফিস, এটা হচ্ছে ব্যাংক। আমি টাকাটা পাঠাইছি, টাকাটা এই পর্যন্ত ধরেন গেছে, মানে পথিমধ্যে আছে, রাস্তায় আছে, ব্যাংক পর্যন্ত পৌঁছায় নাই। তাহলে আমার এই যে টাকাটা, এই লেনদেনটা কে জানে না? ব্যাংক জানে না। তাহলে ভুল কে করছে? ব্যাংক করছে। এখন কারেকশন করতে হলেও ওই ব্যাংকের হিসাবেই কারেকশন করতে হবে, যার ফলে উত্তর হবে ব্যাংক হিসাবে যোগ করতে হবে। কারণ আমি যখন ব্যাংকে জমা দিছি, আমি কিন্তু আমার হিসাবে ওই টাকাটা আমি যোগ করে দিয়েছি। ব্যাংক যোগ না করা পর্যন্ত একটা ইরোর দেখাবে। কারেকশন করতে হলে এই ব্যাংকের ঘরেও এই টাকাটা যোগ করে দিতে হবে। তাহলে উত্তর হচ্ছে সি। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন, রূপান্তর খরচের সমষ্টি কি? দেখেন, রূপান্তর খরচ বলতে আমার কাছে একটা কাঁচামাল আছে, এই কাঁচামালটা ব্যবহার উপযোগী করতে আমার কি কি খরচ হবে। আমরা জানি যে আমাদের রূপান্তর খরচের একটা সূত্র আছে, সেটা হচ্ছে প্রত্যক্ষ মজুরি প্লাস উৎপাদন বা কারখানার উপরিব্যয়। দেখেন, প্রত্যক্ষ কাঁচামাল প্লাস কারখানার উপরিব্যয়, উত্তর হচ্ছে সি। এটা আমাদের সরাসরি সূত্র থেকে চলে আসছে যে আমরা যদি একটা পণ্যের রূপান্তর খরচ বের করতে চাই, তাহলে আমাদের কাঁচামালটাকে চূড়ান্ত দ্রব্যে রূপান্তর করতে কি কি খরচ হবে। আমার কাছে যে কাঁচামালটা আছে, এই কাঁচামাল থেকে দ্রব্য তৈরি করবো, আমার কি লাগবে? কাঁচামালটা নিজে তো লাগবেই, পাশাপাশি আমি যে ফ্যাক্টরিতে কারখানাতে তৈরি করব, ওইখানের যে উপরিব্যয়গুলো আছে এইগুলা যোগ হবে। উপরিব্যয়টা কি ভাই? কারখানাতে অনেক খরচ হয়, কিন্তু আমার এই পার্টিকুলার দ্রব্যটা খরচ করতে ওই কারখানার কতটুকু খরচ হয়েছে, এটাই হচ্ছে উপরিব্যয়। তাহলে উত্তর হচ্ছে আমাদের সি। এই যে আমাদের আরও একটা ম্যাথ আসছে, দেখি যে আরডি ফুড কোম্পানি বিক্রিত পণ্যের ব্যয় ৫,৫০০, প্রারম্ভিক মজুদ ৫,৫০,০০০, প্রারম্ভিক মজুদ ২ লাখ এবং সমাপনী মজুদ ২.৫ লাখ। তাহলে পণ্যের মূল্য কত, ক্রয় মূল্য কত? আমরা জানি যে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বের করার একটা সূত্র আছে, যেটা কারণে শর্টে লিখি COGS, কস্ট অফ গুডস সোল্ড। এটার সূত্র কি একটু খেয়াল করি আমাদের। দেখেন যে আমরা প্রারম্ভিক মজুদটাকে আমরা যোগ করি, আমি ছোট করে লিখি ওপেনিং, এর সাথে আমরা কি কি খরচ করছি, প্রারম্ভিকের সাথে আমরা কি কি খরচ করি, যেমন যোগ করি হচ্ছে আমাদের ক্রয় বা পারচেজ, বিয়োগ করি হচ্ছে আমাদের ক্লোজিং ইনভেন্টরি বা সমাপনী মজুদ। দেখেন, আমাকে প্রশ্নে চাইছে এই ক্রয় কত, বাকি সব কিছু দেওয়া আছে, প্রারম্ভিক মজুদ পণ্য দেওয়া আছে, আমাদের বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে, ক্লোজিং বা হচ্ছে সমাপনীয় দেওয়া আছে। আমরা জাস্ট এই ফর্মুলাতে একটু বসাই দিই। দেখেন, আমাদের বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে ৫,৫০,০০০, আমাদের প্রারম্ভিক মজুদ পণ্য দেওয়া আছে ২ লাখ, পারচেজ তো আমাদের নাই, আমরা এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন রাখি, আর সমাপনী দেওয়া আছে আমাদের ২,৫০,০০০। আমরা জাস্ট ইকুয়েশনটা চেঞ্জ করে নিলে, আমরা যদি পারচেজটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে আমাদের যোগ বিয়োগ করলে থাকে হচ্ছে ৬ লাখ। পারচেজ ৬ লাখ, সব কিছু দেওয়া আছে, শুধু আমাদের ক্রয় মূল্যটা দেওয়া নাই। আমরা জাস্ট ইকুয়েশনটা চেঞ্জ করে নিয়ে আসলেই উত্তর আসে হচ্ছে ৬ লাখ। আমরা জানি অ্যাকাউন্টিংয়ে আমাদের ওই প্রশ্নগুলোই আসে, আমরা আমাদের ক্লাসগুলোতেও বারবার বলি, যেই অঙ্কগুলা আপনারা ক্যালকুলেটর ছাড়া সলভ করতে পারবেন, এই যে প্রশ্নটা আমরা কিন্তু ক্যালকুলেটর ছাড়া খুব সহজে সলভ করতে পারি। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাই। একটি খরচ যা পূর্বে সম্পদ হিসেবে লিপিবদ্ধ করা হয়েছিল, এখন খরচ হিসাবে স্বীকৃত করা হয়, তাহলে নিট মুনাফার উপর কি প্রভাব পড়বে? দেখেন, আগে সম্পদ ছিল, এখন খরচ দেখাতে চাই, যেমন অগ্রিম বাড়ি ভাড়া, অগ্রিম বাড়ি ভাড়া, এইটা আমাদের সম্পদ ছিল। কোনো খরচ যদি আমরা অগ্রিম দিয়ে দেই,
সেটা হচ্ছে আমাদের সম্পদ। এখন বলতেছে এটা যদি আমি খরচ হিসাবে স্বীকৃত করা হয়, কারণ অগ্রিম বাড়ি ভাড়া আমি দিয়ে রাখছিলাম 12,000 টাকা 12 মাসের জন্য, আমার 3 মাস শেষ, 3 মাসের 3,000 টাকা আমি এখন খরচ হিসাবে দেখাবো। যখন আমি খরচ হিসাবে দেখালে আমার কি হবে, নিট মুনাফা কমে যাবে। আমার খরচ বাড়াইলে নিট মুনাফা কি হবে, কমে যাবে। পরবর্তী প্রশ্নে যাই। সমাপনী জাবেদার মাধ্যমে কোন হিসাব বন্ধ করা হয়? দেখেন, আমাদের হিসাব দুই ধরনের পাওয়া যায়, স্থায়ী আর অস্থায়ী। স্থায়ী হচ্ছে যেগুলো আমরা নর্মালি উদ্বৃত্ত পত্রে দেখাই বা আর্থিক অবস্থার বিবরণীতে দেখাই। সম্পত্তি, দায়, মালিকানা সত্ত্ব, আমরা যে হিসাব সমীকরণ লিখি না, এ সমান সমান এল প্লাস ও ই, এইগুলো হচ্ছে আমাদের স্থায়ী হিসাব। সম্পত্তি, দায়, মালিকানা সত্ত্ব, বাকি যেগুলো আছে আয়, ব্যয়, উত্তোলন, এগুলো হচ্ছে আমাদের অস্থায়ী হিসাব। আমরা সমাপনী জাবেদা দেওয়ার মাধ্যমে ওই অস্থায়ী হিসাবগুলোকে বন্ধ করে দেই। তো এখানে দেখেন আমাদের কোনটা অস্থায়ী হিসাব আছে, আয় হিসাব। আয়টা হচ্ছে আমাদের অস্থায়ী হিসাব। আমরা সমাপনী জাবেদার মাধ্যমে এই আয় হিসাবটা বন্ধ করে দিব। আপনারা যখন অ্যাকাউন্টিংয়ে আর্থিক অবস্থার বিবরণী করেন, দেখবেন বিশদ আয় বিবরণীর যে আইটেমগুলো থাকে, এগুলোর কোনো প্রারম্ভিক ভ্যালু থাকে না। কি থাকে না? প্রারম্ভিক ভ্যালু থাকে না। কিন্তু আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্তপত্রের প্রারম্ভিক ভ্যালু থাকে। তার মানে এটা পরের বছরে যায়, কিন্তু বিশদ আয় বিবরণীর আইটেমগুলো পরের বছরে যায় না, এটা সমাপনী জাবেদার মাধ্যমে ক্লোজ হয়ে যায়। এই আয় হিসাবটাও হচ্ছে বিশদ আয় বিবরণীর অংশ। আচ্ছা, বিপরীত সম্পদ কোন হিসাব ধরনের জের প্রকাশ করে? দেখেন, বিপরীত সম্পদ, সম্পদের বিপরীত, আমরা জানি সকল হিসাবের বিপরীতগুলো তার উল্টা জের হয়। মানে যার স্বাভাবিক জের যা, বিপরীত হিসাবগুলো তার উল্টা হয়। দেখেন, বিপরীত সম্পদ, আমরা জানি সম্পদ সাধারণত ডেবিট হয়। সম্পদ বা অ্যাসেটস সাধারণত ডেবিট হয়। এখন আমাকে প্রশ্ন করছে সম্পদের বিপরীত, মানে বিপরীত সম্পদ, তাহলে কি হবে? বিপরীত সম্পদ হবে ক্রেডিট। এই জন্য এটার উত্তর হবে হচ্ছে ক্রেডিট। এখানে যদি সম্পত্তির জায়গায় থাকতো বিপরীত দায় হিসাব, তাহলে উত্তর হতো ডেবিট। কারণ দায় কি হয়? দায় ক্রেডিট হয়, দায়ের বিপরীত হলে ডেবিট হবে। তাই আমাদের উত্তর হচ্ছে ক্রেডিট। আচ্ছা, এখানে একটু প্রশ্নটা আমরা একটু খেয়াল করি যে একজন ব্যবসায়ী ভুলক্রমে 80,000 টাকার অনুপার্জিত সেবায় সমন্বয় স্বাধীন করেনি, তাহলে তার আর্থিক অবস্থার বিবরণীতে কোন ধরনের প্রভাব পড়বে? দেখেন, অনুপার্জিত সেবা আয়, আমি যে সেবা আয়টা উপার্জন করি নাই, টাকা পেয়ে গেছি, কিন্তু আমি এখনো তাকে সেবা দেই নাই, মানে আমার কি হয়, ফিউচার একটা বার্ডেন তৈরি হয়, একটা অব্লিগেশন তৈরি হয়। এটা হচ্ছে আমার জন্য দায়। বলতেছে সমন্বয় সাধন করেনি, মানে কি, আমি তাকে সেবা দিছি, কিন্তু আমি এখনো এটা কি করি নাই, এখনো আমার হিসাবে দেখাই নাই। তাহলে কি দেখাচ্ছে, ফলাফল কি? দায়টাকে বেশি দেখানো হচ্ছে। কি হচ্ছে? দায়টাকে বেশি দেখানো হচ্ছে। আমার সমন্বয় করার কথা ছিল, কিন্তু আমি করি নাই। দায়টা যে 80,000 ছিল, 80,000ই আছে। আমি যদি সমন্বয় করতাম, তাহলে হয়তো যে 10,000 টাকা সমন্বয় করতাম, তাহলে এটা কি হয়ে যেত, 70,000 হয়ে যেত। তার মানে দেখানোর কথা 70,000, সমন্বয় না করে আমি ওই 80,000-এ এখনো দেখিয়ে যাচ্ছি, যার ফলে আমার কি হচ্ছে, দায়টা বেশি দেখাচ্ছে। উত্তর সি। এখন আসে আমাদের অংশীদারি ব্যবসা থেকে একটা প্রশ্ন আসছে, যেটা আমরা জানি যে খুবই কমন জিনিস। এখান থেকে আমাদের প্রশ্ন আসে যে দুইজন অংশীদার ছিল, দুইজন অংশীদারের মুনাফা বর্জনের অনুপাত ছিল, বন্টনের অনুপাত ছিল 5:2। একজনকে 1.4 অংশ দেওয়ার নাম করে নিয়ে আসছে, তাহলে তাদের মুনাফার নতুন অনুপাত কত হবে? আমরা জানি যে আমাদের এই ধরনের ম্যাথগুলো সলভ করার জন্য আগে আমাদের অবশিষ্ট মুনাফা বের করতে হয়, মানে বন্টন অনুপাত বের করতে হয় অবশিষ্ট। দেখেন, আমরা সব
মানে আমাদের যে অনুপাতটা থাকে টোটাল হচ্ছে 1, রেশিও টোটাল হচ্ছে 1। একজনকে আমরা 1/4 বা 1/4 ভাগ দেওয়ার জন্য আমি তাদেরকে নিয়ে আসছি, তাহলে অবশিষ্ট কত থাকে? 3/4, মানে 3/4। বাংলা ইংলিশ একটু মিক্স হয়ে গেছে। এখন খেয়াল করি তাদের নতুন অনুপাত তাহলে কত হবে। দেখেন আমাদের অবশিষ্ট কত থাকে? 3:4, 3/4। এখন খেয়াল করেন এই যে দুজনের অনুপাত ছিল, এটা সমষ্টি কত? 5 আর 2 যোগ করলে হয় হচ্ছে আমাদের 7। তাহলে প্রথমে নিব হচ্ছে আমরা মাহরিনের অনুপাত। মাহরিনের অংশ কত ছিল? 5। তাহলে আমরা এখানে কি করব? 5/7, 5/7 আমরা অনুপাত দিব। এরপরে কারটা নিয়ে আসবো আমরা? মেহনাজেরটা নিয়ে আসবো। মেহনাজের অংশ কত ছিল? 2। তাহলে আবারও 3/4 ইন্টু 2/7, কারণ দুজনের সমষ্টি হচ্ছে 7। মাহরিন গেল, মেহনাজ গেল। এখন নতুন যাকে আমরা নিয়ে আসছি তাকে আমরা কত অংশ দিচ্ছি? 1/4 ইন্টু 7/7, যেটা আমাদের কি হয়, মানে ডিভাইডেড করলে 1ই হয়। তাহলে আমরা দেখি কত আসে এখানে। আচ্ছা, একটু খেয়াল করি, আমাদের 4 সাথে হচ্ছে 28, উপরে থাকে হচ্ছে 3 5 15, এখানে আসে হচ্ছে 28, 3 2 6, এখানেও দেখেন আসে হচ্ছে 28, উপরে 7। তাহলে আমাদের অনুপাতটা কবে হবে? নতুন করে কত হবে? 15:6:7। আমাদের অপশন এটা কত আছে? ডি। তাহলে উত্তর হবে হচ্ছে আমাদের 15:6:7। উত্তর হচ্ছে ডি। আমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো একটা অ্যানালাইসিস করি, বা আমরা ক্লাসে সবসময় বলে থাকি, অংশীদারি ব্যবসার অনুপাত থেকে আমাদের প্রশ্ন প্রতি বছরই প্রায় আসে, বিভিন্ন জায়গায় আসে। এবার আসি, কোনটি বিলম্বিত মুনাফা জাতীয় খরচ? বিলম্বিত মুনাফা জাতীয় খরচ কি? যেটাকে আমরা বলি মুনাফা জাতীয় খরচ, কিন্তু এটা মুনাফা জাতীয় নয়। মুনাফা জাতীয় খরচের বৈশিষ্ট্য কি? এটি 1 বছরের মধ্যে শেষ হয়ে যায়, কিন্তু বিলম্বিত মুনাফা জাতীয় খরচের ইফেক্টটা 1 বছরের বেশি সময় ধরে থাকে। দেখেন এটার উত্তর হচ্ছে ডি, অগ্রিম প্রদত্ত খরচ। যেই খরচটা আমার অগ্রিম আমি দিয়ে দিছি, পরবর্তী বছরেও কি করতে পারবো? এটা সুবিধা আমরা পাবো। আমাদের অ্যাকাউন্টিংয়ের সব শেষ প্রশ্ন দেখেন, আমাদেরকে ক্রয় মূল্যের উপরে মুনাফা বের করতে বলছে। ক্রয় মূল্যের উপরে মুনাফা, কিন্তু কি দেওয়া আছে দেখেন, বিক্রয় দেওয়া আছে, মুনাফা দেওয়া আছে, কিন্তু ক্রয় মূল্য নাই। আমি ক্রয় মূল্যের উপর মুনাফা বের করতে হলে আমাকে আগে ক্রয় মূল্য কত জানতে হবে। দেখেন ক্রয় মূল্য, আমাকে বিক্রয় দেওয়া আছে এবং মুনাফা দেওয়া আছে। আমার বিক্রয় হচ্ছে 30,000 টাকা, মুনাফা আছে হচ্ছে 6,000 টাকা। তাহলে আমি যে বিক্রয় মূল্য থেকে মুনাফা বাদ দেই, আমার থাকবে হচ্ছে ক্রয় মূল্য। আমাকে প্রশ্ন করছে ক্রয় মূল্যের উপরে মুনাফা কত। মুনাফা কত করছে? 6,000 টাকা। কিসের উপরে? ক্রয় মূল্যের উপরে। আমরা যদি শতাংশ বের করতে যাই 100 দিয়ে আমরা গুণ করি, দেখেন তাহলে আমার এটা কত আসে? 25%। ক্যালকুলেশন করলে আসে হচ্ছে আমাদের 25%। উত্তর হচ্ছে সি। তাহলে আমাদের অ্যাকাউন্টিং আমরা দেখলাম ম্যাথ থেকে কিন্তু প্রশ্ন হয়। অনেক সময় কি করে, ম্যাথগুলোকে স্কিপ করে যায়, ম্যাথ করতে চায় না। আমরা ক্যালকুলেটর ছাড়া যে ম্যাথগুলো সলভ করতে পারি, এই ধরনের ম্যাথগুলো আমাদের অ্যাকাউন্টিংয়ে আসে। দেখেন 36 আমার সব শেষ যে প্রশ্নটা, এইটা একটা ম্যাথমেটিক্স থেকে প্রশ্ন আসছে। 34 নম্বর আমরা যে প্রশ্নটা করলাম, অনুপাত বন্টন বা নতুন অনুপাত বের করা থেকে একটা ম্যাথ আসছে। এর পাশাপাশি আমাদের ম্যাথ কি আর কিছু আসছে? দেখি আমাদের একদম 25 নম্বর যে প্রশ্নটা, এই প্রশ্নটাও কিন্তু ম্যাথ থেকে আসছে। মানে আমাদের 3টা প্রশ্ন আসছে ম্যাথ থেকে, বাকিগুলা রিটেন। এই হচ্ছে আমাদের অ্যাকাউন্টিংয়ের প্রশ্ন সলিউশন। আসসালামু আলাইকুম। ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার পাঠটি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম সমাধান করতে
চলে এসেছি। আমাদের প্রথম যে প্রশ্নটি ছিল সেটি ছিল মূলধন সংগ্রহের বিবেচনায় সর্বাধিক সুবিধাজনক কোন ধরনের ব্যবসায়। অর্থাৎ আমরা যে সকল ব্যবসায়গুলো পড়েছি তার মধ্যে একক মালিকানা ব্যবসায়, অংশীদারি ব্যবসায়, পাবলিক কোম্পানি এবং ব্যক্তি মালিকানা কারবার, এর মধ্যে সবচেয়ে বেশি মূলধন সংগ্রহ করা যায় কোন ধরনের ব্যবসায়। আমাদের এক মালিকানা ব্যবসায় একটি অসুবিধা হচ্ছে এখানে মূলধনের সংখ্যা খুবই কম, অর্থাৎ সীমিত মূলধন। এটি হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের একটি অসুবিধা। কিন্তু আমাকে প্রশ্ন করা হয়েছে সর্বাধিক মূলধন কোথায়। তাহলে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আমরা শেয়ার বিক্রির মাধ্যমে সর্বাধিক মূলধন সংগ্রহ করতে পারি। তাহলে আমাদের এই প্রশ্নটির উত্তর হবে পাবলিক কোম্পানি, অর্থাৎ অপশন সি। পরের প্রশ্নে আমরা চলে যাই, শিল্প বিপ্লবের আনুমানিক সময়কাল কোনটি। এই প্রশ্নটি আমাদের জানার ক্ষেত্রে অনেকে জানতে পারে এটা যে 1800 শতকে শিল্প বিপ্লব হয়েছে, তো সে 1800 শতক জানে বাট সালটা জানে না। এইভাবে যে ফরম্যাটটা দেওয়া আছে তার কাছে এই ফরম্যাটটা জানা নাই। সেক্ষেত্রে সে কি করবে, আমাদের শতকগুলো চলে আসে, যখন 1701 চলে আসে তখন আমাদের বুঝতে হবে 1701 সেটা হচ্ছে অষ্টাদশ শতক, অর্থাৎ এখানে 1800 শতক শুরু হয়ে গিয়েছে 1701 থেকেই। তাহলে আমাদের এই যে প্রথম অপশনে যেটা ছিল, অর্থাৎ 1760 সালে বাষ্পীয় ইঞ্জিনের মধ্য দিয়ে মূলত শিল্প বিপ্লব শুরু হয়, যেটিকে আমরা প্রথম শিল্প বিপ্লব নামেও আখ্যায়িত করতে পারি। তাহলে আমাদের উত্তর হচ্ছে 1750 থেকে 1850। পরের প্রশ্নটি, কোম্পানির দুটি বার্ষিক সাধারণ সভার এজিএম মধ্যবর্তী সময়ের ব্যবধান কত, অর্থাৎ কত হবে না। তাহলে আমাদের এই ক্ষেত্রে জানতে হবে যে এজিএমটি প্রথম এজিএম নাকি দুটি বার্ষিক সাধারণ সভার মধ্যবর্তী এজিএম। যদি প্রথম এজিএম হয় সেক্ষেত্রে 18 মাস, কিন্তু যদি দুইটি এজিএম এর মধ্যবর্তী একটি এজিএম হয় সেই ক্ষেত্রে উত্তরটি হচ্ছে 15 মাস। তাহলে আমার অপশনে কিন্তু দুটিই ছিল, 18 এবং 15। এই ক্ষেত্রে আমাকে বুঝে নিতে হবে যে এখানে স্পষ্টতই বলা ছিল দুইটি বার্ষিক সাধারণ সভার মধ্যবর্তী সময়, তাহলে আমাকে উত্তর দিতে হচ্ছে 15 মাস। পরের যে প্রশ্নটি ছিল, নিচের কোনটি এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য নয়। তাহলে এক মালিকানা কারবারের ক্ষেত্রে আমরা একটি জিনিস দেখব, তার আগে অপশন এর যে সীমাবদ্ধ দায় কথাটি লেখা আছে এই শব্দটাকে আমরা একটু পরিবর্তন করে নেই। সীমাবদ্ধ দায়টাকে যদি আমরা বলি সীমিত দায়, তাহলে আমাদের কাছে একটু সহজ হয়ে যায়। তাহলে সীমিত দায় মানে কি, মালিকের দায় হচ্ছে যতটুকু বিনিয়োগ করবে ততটুকু দায়। আমরা জানি যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে, যেটা পাবলিক লিমিটেড কোম্পানি, ওই সকল কোম্পানির ক্ষেত্রে মালিকের দায় অতটুকুই যতটুকু সে বিনিয়োগ করে। অর্থাৎ এই প্রশ্নটি আরেকবার এসেছিল, তবে প্রশ্নটা একটু ঘুরিয়ে এসেছিল। অন্যান্য বছর প্রশ্নটি এভাবে এসেছিল, নিচের কোনটি দায় দায়িত্বের দিক থেকে অর্থাৎ কোন ধরনের ব্যবসায় সর্বোত্তম। তখন আমরা এটার উত্তর করেছিলাম যৌথ মূলধনী কোম্পানি, কেননা তখন মালিকের দায় দায়িত্বের দিক থেকে সবচেয়ে কম দায় দায়িত্ব হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি, সে যতটুকু বিনিয়োগ করবে ততটুকুই দায় দায়িত্ব নিবে। কিন্তু এবছর প্রশ্নটি এসেছে নিচের কোনটি এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য নয়। তাহলে সীমিত দায় এটা হচ্ছে এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য নয়, কেননা এক মালিকানা কারবারকে অবশ্যই সে যতটুকু দায় দিয়ে ব্যবসা শুরু করেছে তারপরেও যদি অতিরিক্ত কোনো পাওনাদার থাকে তাহলে সেইগুলো তার ব্যক্তিগত সম্পদের উপর যে বর্তায়, তার নিজের ল্যান্ডেড প্রপার্টির উপর চলে যায়, তার স্ত্রীর গহনার উপরও কিন্তু সেই সম্পত্তির দায়গুলো চলে যায়। তাহলে সীমাবদ্ধ দায় বা সীমিত দায় এটি এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য নয়, এটি কেবলমাত্র যৌথ মূলধনী ব্যবসায়ের বৈশিষ্ট্য। পরের প্রশ্ন, নিচের কোন ধরনের নেতৃত্বে সিদ্ধান্ত গ্রহণে অন্যদের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়। আমরা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবরই একটু দুষ্ট প্রকৃতির অপশন তৈরি করে প্রশ্ন করে। কেমন, যে এই অপশনটা কিন্তু আমাদের সচরাচর পাঠ্যপুস্তকে যেটা ছিল সেটা ছিল লাগামহীন নীতি।
ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এখানে লাগামহীন নীতি শব্দটি ব্যবহার না করে শব্দটি একটু পরিবর্তন করে অবাধ নীতি শব্দটি ব্যবহার করেছে। তবে তারা এর পাশে ইংলিশ শব্দটিও রেখেছিল, যেটি হচ্ছে লেইজেস ফেয়ার পলিসি বা অবাধ নীতি। এই ধরনের নেতৃত্বের ক্ষেত্রে নেতা কর্মীদের পূর্ণ স্বাধীনতা দিয়ে থাকে। পরের প্রশ্নে চলে যাচ্ছি। নিম্নলিখিত গুলির মধ্যে বাহ্যিক পরিবেশের উপাদান নয় কোনটি? তাহলে আমাদেরকে প্রথমে দেখতে হবে যে ব্যবসায়ের ক্ষেত্রে দুটি পরিবেশ, একটি হচ্ছে বাহ্যিক পরিবেশ এবং একটি হচ্ছে অভ্যন্তরীণ পরিবেশ। এই পরিবেশগুলো ব্যবসায়ীকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে। তাহলে এখানে যে অপশনগুলো দেওয়া আছে এইগুলোর মধ্যে আমার প্রযুক্তি এটা বাহ্যিকভাবে প্রভাব বিস্তার করে, গ্রাহক বাহ্যিকভাবে প্রভাব বিস্তার করে, এই সমস্ত সাংগঠনিক সংস্কৃতি সেটাও কি বাহ্যিকভাবে প্রভাব বিস্তার করে। তাহলে আমার উত্তর হচ্ছে যে নিচের কোনটি বাহ্যিক পরিবেশের উপাদান নয়, অর্থাৎ প্রতিযোগী হচ্ছে, কম্পিটিটিভ হচ্ছে, এটা আমার অভ্যন্তরীণ পরিবেশের উপাদান। কেননা এই কম্পিটিটিভকে আমি কি করতে পারি, বিভিন্ন মেকানিজম গ্রহণ করে সেই বিষয়টাকে আমি কন্ট্রোল করতে পারি। তার মানে এটা হচ্ছে একটি নিয়ন্ত্রণযোগ্য পরিবেশ, তাহলে যেটি অভ্যন্তরীণ পরিবেশ, তার মানে বাহ্যিক পরিবেশ নয়। তাহলে আমাদের উত্তর হচ্ছে এ। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। কোন ব্যবস্থাপনার নীতি নেতৃত্বের বিকেন্দ্রীকরণকে উৎসাহিতকরণ করে? তাহলে আমরা হেনরি ফিয়োল প্রদত্ত ব্যবস্থাপনার যে নীতিগুলো রয়েছে তার 14টি নীতির মধ্যে এখানে যে কয়টি দেওয়া আছে, আদেশের ঐক্য নীতি, জোড়াময় শিকল নীতি এবং কর্তৃত্ব প্রদানকরণ নীতি। অপশন বি যেটা আছে নমনীয়তার নীতি, এটি হেনরি ফিয়োল প্রদত্ত ব্যবস্থাপনার নীতি নয়। পাঠ্যপুস্তকে বলা আছে যে হেনরি ফিয়োল প্রদত্ত ব্যবস্থাপনার নীতি বাদেও আরো 3টা নীতি রয়েছে, তার মধ্যে নমনীয়তার নীতি, ব্যতিক্রমের নীতি এবং ভারসাম্যের নীতি। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে কোন ব্যবস্থাপনার নীতি নেতৃত্বের বিকেন্দ্রীকরণকে উৎসাহিতকরণ করে? তাহলে আমাদের প্রত্যেকটা নীতির মূল কথা যদি আমরা জেনে নেই তাহলে আমরা জেনে যাব যে এটির উত্তর কোনটি হবে। তাহলে নমনীয়তার নীতি কি বলে, যে ব্যবস্থাপনার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আমাদেরকে নমনীয় হতে হবে, কিছু ক্ষেত্রে ছেড়ে দিতে হবে, ছেড়ে দেওয়ার মানসিকতা থাকতে হবে। আদেশের ঐক্য কি, অর্থাৎ আদেশগুলো আসবে ধারাবাহিকভাবে, উপর থেকে ক্রমান্বয়ে আদেশগুলো আসবে, একটি ধারাবাহিকভাবে আসবে। জোড়াময় শিকল নীতি কি, যে অর্গানাইজেশনের অর্গানোগ্রামে সবাই কি থাকবে, সম্পৃক্ত থাকবে। এই যে এটা হচ্ছে আমাদের জোড়াময় শিকল নীতি। এবং কর্তৃত্ব প্রদান নীতির এর মূল কথা হচ্ছে যে এখানে আমি কাউকে দায়িত্ব এবং কর্তৃত্বটাকে সংজ্ঞায়িতকরণ করে দেব। অর্থাৎ এই ক্ষেত্রে ব্যবস্থাপনার এই নীতিটির মাধ্যমে কাজকে আমরা বিকেন্দ্রীয়করণ করতে পারি, অর্থাৎ দায়িত্ব কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ প্রদানের মাধ্যমে। এরপরে আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট কে লিখেছেন? তাহলে এই প্রশ্নটি এরকম প্রশ্ন, অর্থাৎ ব্যবস্থাপনার ক্ষেত্রে কে কিভাবে অবদান রেখেছে সেটা আমরা বলেছি যে এই ধরনের প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কয়েক বছর ধরে করছে। তাহলে প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট এই বইটি পিটার এফ ডাগার 1954-এ লিখেছিলেন। এই বইটির মূল বক্তব্যটা ছিল যে এজ এ ম্যানেজার হিসেবে ম্যানেজমেন্ট যে একটি সেপারেশন বিষয়, একটি অন্যান্য বিষয় থেকে আলাদা বিষয়, সেটিকে একটি পাঠ্যপুস্তক আকারে প্রণয়ন করা হয়। এবং আরেকটি বিষয় হচ্ছে যে ম্যানেজমেন্টকে একটি পঠিত বিষয়ে রূপান্তর করেন কে? এর উত্তর হলো হেনরি ফিয়োল। তবে এখানে প্রশ্নটি এসেছে প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট যে কে লিখেছেন, একটি বই। এই বইটি যেটা 1954-এ পিটার এফ ডাগার ম্যানেজারদের জন্য মূলত লেখা, অর্থাৎ ম্যানেজাররা হাউ টু ম্যানেজ দ্য অর্গানাইজেশন, কিভাবে করবেন, এবং এটি মডার্ন ম্যানেজমেন্টের একটি বই। পরবর্তী প্রশ্নটা আমরা দেখছি, যৌথ মূলধনী ব্যবসায়ের জন্ম সনদ বলা হয় কোনটিকে? তাহলে যৌথ মূলধনী ব্যবসায়ের কতগুলো গুরুত্বপূর্ণ দলিল রয়েছে, এর মধ্যে স্মারকলিপি, সংঘবিধি, নিবন্ধনপত্র। এই প্রথম 3টি দলিল হচ্ছে প্রাইভেট এবং পাবলিক দুই ধরনের কোম্পানির জন্যই বাধ্যতামূলক, কিন্তু ডি অপশনে যেটা দেওয়া আছে কার্যারম্ভের অনুমতিপত্র, এটি বাধ্যতামূলক নয়।
এটি শুধুমাত্র পাবলিক লিমিটেড কোম্পানির জন্য। তাহলে আমরা যা বুঝতে পারছি ডি হবেই না উত্তর, কারণ এটা আমাদের দুই ধরনের কোম্পানির জন্য প্রযোজ্য নয়। তাহলে স্মারকলিপির মধ্যে থাকে কোম্পানির গুরুত্বপূর্ণ যে 6টি ধারা রয়েছে সেই ধারাগুলোর অন্তর্ভুক্ত থাকে, এবং সংঘবিধির মধ্যে থাকে কোম্পানির পরিচালনা সংক্রান্ত নিয়ম নীতি, এবং এই সকল নিয়ম নীতি মানা হয়েছে এই মর্মে যখন আমরা রেজিস্ট্রারের কাছে আমরা এই পত্রগুলো, প্রয়োজনীয় কাগজপত্র বা সনদপত্রগুলো জমা দেব, তখন আমরা যৌথ মূলধনির একটি নিবন্ধন পত্র পাবো, যেটাকে বলা হয় সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, অর্থাৎ যৌথ মূলধনি ব্যবসায়ের বার্থ সার্টিফিকেট নামেও এটি পরিচিত। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে এ, অর্থাৎ সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন বা নিবন্ধন পত্র। পরের প্রশ্নটিতে আমরা চলে যাচ্ছি, কোনটি স্থায়ী পরিকল্পনা? এটি একেবারেই সহজ প্রশ্ন এবং বারবার আসা প্রশ্ন। এক্ষেত্রে আমরা বলি যে তোমরা মনে করে নিবে যে নীতি, রীতি, প্রক্রিয়া, পদ্ধতি, কৌশল এই সমস্ত বিষয়গুলো হচ্ছে আমাদের স্থায়ী পরিকল্পনা। তাহলে এখানে এর মধ্যে দেওয়া আছে যে কোনটি স্থায়ী পরিকল্পনা, তাহলে আমাদের হচ্ছে নীতি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্নে চলে যাচ্ছি, নাবালক কোন ধরনের অংশীদার? আমরা জানি অংশীদারি আইনের অর্থাৎ 1932 সালের অংশীদারি আইনের 30 ধারা অনুযায়ী নাবালক অংশীদার নয়, তবে মুনাফা প্রদানের শর্তে তাকে অংশীদার হিসেবে গ্রহণ করা যায়, যেটা এই আইনে বলা হয়েছে। তাহলে নাবালককে আমরা শুধুমাত্র মুনাফা প্রদানের শর্তে অর্থাৎ সীমিত একটি সুবিধা প্রদানের জন্য তাকে আমরা নিচ্ছি। তাহলে তিনি হচ্ছেন আমাদের সীমিত বা পরিমিত বা সীমাবদ্ধ অংশীদার। এটাকে আরো বিভিন্ন নামে ডাকা যেতে পারে, সীমাবদ্ধ অংশীদার, সীমিত অংশীদার, পরিমিত অংশীদার, এই ধরনের নাম এই অংশীদারের রয়েছে। পরের প্রশ্ন, পেটেন্ট কোন ধরনের সম্পত্তি? এই প্রশ্নটি আরো আগে অন্যান্য বিশ্ববিদ্যালয়, বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছে, তবে এবার অপশনটি পরিবর্তন করে এসেছে। তখন পেটেন্ট কোন ধরনের সম্পত্তি ছিল? একটি আইনগত সম্পদ। পেটেন্ট একটি আইনগত বুদ্ধিভিত্তিক সম্পদ আইনগত দিক থেকে, কিন্তু এবার এটা এসেছে হিসাব বিজ্ঞানের আঙ্গিকে, অর্থাৎ হিসাবের দিক থেকে এটা কোন ধরনের সম্পদ। তাহলে অপশন যেগুলো দেওয়া আছে নগদ, চলতি, কৃত্রিম, অস্পর্শ, এর মধ্যে পেটেন্ট হচ্ছে এমন একটি সম্পদ যে সম্পদটি ইনট্রানজিবল, এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু কোম্পানির ফেস ভ্যালুটাকে বাড়িয়ে দিচ্ছে। তাহলে এটাকে আমরা বলতে পারি অস্পর্শ একটি সম্পদ। এর মধ্য দিয়ে আমাদের শেষ হয়ে গেল ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার যে 12টি প্রশ্ন। এখন আমরা চলে যাচ্ছি উৎপাদন ব্যবস্থাপনা এবং বিপণনের যে 12টি প্রশ্ন সেইখানে। তাহলে উৎপাদন ব্যবস্থাপনা এবং বিপণন মিশ্রণের প্রথম প্রশ্নটি ছিল, বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে কে থাকে? তাহলে কে থাকে? আমরা জানি বর্তমান যুগের মার্কেটিং প্রসেসটি হচ্ছে কাস্টমার ওরিয়েন্টেড, অর্থাৎ মার্কেটাররা কাস্টমারদের হ্যাপির জন্য এখন সবকিছু করে থাকে। তাহলে এটার একেবারেই সঠিক উত্তর ভোক্তা বা কনজিউমার। তাহলে বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে রয়েছে কনজিউমার। পরের প্রশ্ন, কোনটি কার্যকরী বাজার বিভক্তিকরণের বৈশিষ্ট্য নয়? আমরা জানি যে আমাদের ভোক্তা বাজার এবং শিল্প বাজার, এই দুইটা বাজারকে বিভিন্ন দিক বিবেচনা করে বিভক্তি করতে হয়, অর্থাৎ ভাগ করে নিতে হয়। কিন্তু আমাদের প্রশ্ন যেটা এসেছে যে কোনটি এই ভাগ করার ক্ষেত্রে কোনটিকে আমরা ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য হিসেবে আমরা ধরব না। তাহলে আমাদের এখানে যে অপশনগুলো রয়েছে, পরিমাপযোগ্য, অবশ্যই এটা একটা বৈশিষ্ট্য, প্রবেশযোগ্য, কর্মোপযোগী, এই তিনটি হচ্ছে বৈশিষ্ট্য। তাহলে এখানে যেটি বৈশিষ্ট্য নয় সেটি হচ্ছে নির্ভরযোগ্য, অর্থাৎ আমরা বাজার ভাগ করার সময় বা বিভক্তি করার সময়, সেটা হোক ভোক্তা বাজার এবং শিল্প বাজার যেটাই হোক না কেন, যে এটা নির্ভরযোগ্য, এই ধরনের বৈশিষ্ট্য আমাদের পাঠ্যপুস্তকে নেই। অর্থাৎ এটা খুব একেবারেই সরাসরি পাঠ্যপুস্তক বই থেকে এসেছে, যেটা আমরা সেখান থেকে দেখলেই বুঝতে পারি। পরের প্রশ্ন, কোনটি পণ্যের সত্যগত উপযোগ সৃষ্টি করে? তাহলে সত্যগত উপযোগ বলতে কি বোঝায়? যেটির মাধ্যমে পণ্যের মালিকানাটা স্থানান্তরিত হয়। তাহলে পরিবহনের মাধ্যমে কি হয়? আমার পরিবহনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে পণ্য চলে যায়, স্থানগত উপযোগ তৈরি করে। গুদামজাতকরণ আমার কি তৈরি করে? সময়গত উপযোগ তৈরি করে। ক্রয় বিক্রয় আমার যেটা করছে সেটা হচ্ছে সত্যগত উপযোগ তৈরি করছে, অর্থাৎ ক্রয়ের মাধ্যমে
এবং বিক্রয়ের মাধ্যমে মালিকানাটি স্থানান্তরিত হচ্ছে। এক্ষেত্রে ক্রয়ের মাধ্যমে মালিকানাটি আনিত হচ্ছে এবং বিক্রয়ের মাধ্যমে মালিকানাটি আমার হস্তান্তরিত হচ্ছে। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। পণ্য বা সেবা তৈরিতে সর্বনিম্ন পরিমাণ সম্পদ ব্যবহারকে নিচের কোনটি দিয়ে বোঝায়? এই প্রশ্নটির উত্তর আমরা একেবারে ক্লাসে খুব সুন্দরভাবে, যখন আমাদের ক্লাস ছিল আমরা তখনও বলেছি যে একটি ফুটবল খেলার উদাহরণ দিয়ে আমরা বলতাম যে ফুটবল খেলায় আসলে ভালো খেলেও গোল দেওয়া যায় না, আবার ভালো না খেলেও অনেক সময় গোল দেওয়া যায়। তাহলে এই ক্ষেত্রে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, প্রশ্নে কি ফলাফল জানতে চেয়েছে নাকি শুধুমাত্র আমার দক্ষতার বিষয়টি জানতে চেয়েছে। প্রশ্ন ছিল পণ্য বা সেবা তৈরিতে সর্বনিম্ন পরিমাণ সম্পদ ব্যবহারকে নিচের কোনটি দিয়ে বোঝায়। যদি বলা হতো যে সর্বনিম্ন পরিমাণ সম্পদ ব্যবহার করে সাফল্য লাভ, যদি আমাকে সাফল্য লাভ পর্যন্ত নিয়ে যেত প্রতিষ্ঠান, তাহলে আমরা এটার উত্তর দিতাম কার্যকারিতা বা ইফেক্টিভনেস। কিন্তু প্রশ্নটা সাফল্য পর্যন্ত চলে যেতে পারে নাই, শুধুমাত্র ব্যবহারের মাধ্যমে সর্বনিম্ন ব্যয়টাকে এই পর্যন্ত গিয়ে স্টপ করে দিয়েছে যে সর্বনিম্ন ব্যয় হয়েছে। এখন সর্বনিম্ন ব্যয়ের পরে যদি সফলতা আসে তাহলে সেটা হচ্ছে কার্যকারিতা। আর সর্বনিম্ন ব্যয় হয়েছে, এখন আমার ফিডব্যাক সাকসেসফুল হতেও পারে নাও হতে পারে, বাট আমি যে সর্বনিম্ন ব্যয় করেছি এটা হচ্ছে আমার একটি দক্ষতা। তাহলে এটা আমরা খুব সুন্দরভাবে আমাদের এক্সপ্লেন করা আছে আমাদের লেকচার শিটে। প্রথমেই কার্যকারিতা এবং দক্ষতা নিয়ে আমাদের এই সংশ্লিষ্ট যে লেকচার শিট আছে সেখানে রয়েছে। নিচের কোনটি পণ্যের উপাদান নয়? তাহলে পণ্যের যে উপাদানের মধ্যে রয়েছে, আমরা পণ্যের বিভিন্ন উপাদানগুলো দেখে থাকি, যে আমরা যদি পণ্যের স্তরগুলো দেখি, এর মধ্যে প্রথম যে আমাদের মৌলিক পণ্য রয়েছে, আমাদের বর্ধিত পণ্য রয়েছে, এই সকল পণ্যের মধ্যে আমরা দেখব পণ্যের গুণগত মান, ডিজাইন, ব্র্যান্ড নেম এগুলো অন্তর্ভুক্ত, কিন্তু মজুদ সেটা হচ্ছে পণ্যের উপাদান নয়। মজুদ হচ্ছে, এটা হচ্ছে একটা মার্কেটিং অর্থাৎ বিপণনের ক্ষেত্রে যেটা আমরা বলি যে এটা একটা সহায়ক কার্যাবলী। পরের প্রশ্ন আমরা চলে যাই। পণ্যের জীবনচক্রের কোন স্তরে এসে বিক্রয় প্রবৃদ্ধি কমতে থাকে? আসলে কথাটা হচ্ছে প্রবৃদ্ধি। প্রবৃদ্ধি মানে কি, আমার ইকোনমিকের গ্রাফটা একটু আপওয়ার্ড হবে, প্রবৃদ্ধি এই যেভাবে বাড়তে থাকবে আপওয়ার্ড হবে, এই যে আপওয়ার্ড হচ্ছে মানে আস্তে আস্তে বাড়তেছে। কিন্তু আমরা জানি যখন ম্যাচুরিটি লেভেলে চলে যায়, পূর্ণতা স্তরে চলে যায়, তখন কিন্তু আমার প্রফিট রেখাটা অর্থাৎ বিক্রয় রেখা বলি, প্রফিট রেখা বলি, সবটা কিন্তু হরিজন্টাল, একেবারে সমান। তখন আর এই যে বিক্রয়টা আর তখন বাড়তেছে না, একেবারে সমান হয়ে গিয়েছে। তাহলে এখানে আমরা বলতে পারি যে পূর্ণতা স্তরে এসে বিক্রয় প্রবৃদ্ধিটা সমান এবং এই পূর্ণতা স্তর থেকেই এটা কমতে থাকে। তাহলে আমাদের উত্তর হচ্ছে ডি, পূর্ণতা। তারপরের প্রশ্নে চলে যাচ্ছি। নিচের কোনটি বাজারজাতকরণ মিশ্রণের উপাদান নয়? তাহলে বাজারজাতকরণের মিশ্রণের উপাদান রয়েছে চারটি, সেগুলো কি? প্রোডাক্ট, প্রাইস, প্লেস এবং প্রমোশন। তার এর মধ্যে নেই কোনটি? মুনাফা। বাকি তিনটি কিন্তু অপশনে রয়েছে, যেমন পণ্য, স্থান, মূল্য, তাহলে নেই হচ্ছে মুনাফা। তাহলে এটি হচ্ছে বিপণন মিশ্রণের উপাদান নয়। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। পরের প্রশ্নটি হচ্ছে পণ্য থেকে পণ্যের প্রাপ্ত অনুভূত সুবিধা এবং পণ্যের জন্য ব্যয়িত অর্থের পার্থক্যকে আমরা কি বলবো? আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে দুইটা অপশন থেকে আমরা বাছাই করব, একটা হচ্ছে ক্রেতা সন্তুষ্টি এবং একটা হচ্ছে ক্রেতা ভ্যালু। এই দুইটা জিনিসকে আমরা, এই দুইটা বিষয় হচ্ছে আমাদের সম্ভাব্য উত্তর, অর্থাৎ উত্তর হতে পারে ক্রেতা সন্তুষ্টি অথবা ক্রেতা ভ্যালু। তাহলে পণ্য থেকে পণ্যের প্রাপ্ত অনুভূত সুবিধা বা পণ্যের জন্য ব্যয়িত অর্থের পার্থক্যটা হচ্ছে ক্রেতা ভ্যালু। আবার এই ব্যয়িত অর্থের পার্থক্য করার পর আমার অনুভূতিটা হচ্ছে ক্রেতা সন্তুষ্টি। আমরা এই দুটির সংজ্ঞাও আমাদের যখন ক্লাস ছিল বা তখন আমরা খুব ভালোভাবেই বলেছিলাম যে ক্রেতা ভ্যালু এবং ক্রেতা সন্তুষ্টির মধ্যে কোর পার্থক্য হচ্ছে যে ক্রেতা সন্তুষ্টির ক্ষেত্রে আমার একটি মানসিক উপলব্ধির বিষয় আসবে, অর্থাৎ আমি ক্রয় করে ব্যয় করে জিতেছি বা হেরেছি, লাভ হয়েছে বা আমার খারাপ হয়েছে, এই ধরনের ফিলিংস আসলে সেটা হচ্ছে ক্রেতা সন্তুষ্টি। এবং আরেকটি হচ্ছে যে না, আমার এক্সপেন্ডিচার কত, যে আমার হচ্ছে এটা পাওয়ার জন্য আমাকে 100 টাকা খরচ করতে হয়েছে, এই যে এই খরচটা অর্থাৎ পণ্য আর সুবিধা এবং পণ্যের জন্য ব্যয়িত এবং এই পণ্য থেকে আমি পেয়েছি যে সুবিধাটা, তাহলে এর যে পার্থক্য
তাহলে সেটাকে আমরা দিচ্ছি ক্রেতা। আমাদের এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এখানে ক্রেতা ভ্যালু না ক্রেতা সন্তুষ্টি। তাহলে যেহেতু আমাদের এখানে বলছে প্রাপ্ত অনুভূত সুবিধা, এখানে একটা বিষয় মনে রাখতে হবে, অনুভূত সুবিধা। তাহলে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, যদি আমাদের অপশনে উত্তরটি ক্রেতা ভ্যালু দেওয়া থাকে বা কোথাও আমাদের তাহলে এটাকে আমরা নেব না, কেননা এখানে অনুভূত ফিলিংসের কথা বলা আছে। যেহেতু ফিলিংসের কথা বলা আছে তাহলে আমাদের উত্তরটি হবে ক্রেতা সন্তুষ্টি। আমি হয়তো কোথাও দেখতে পারি যে উত্তরটি ক্রেতা ভ্যালু দেওয়া আছে, তাহলে আমরা ক্রেতা ভ্যালুটা কেটে দেব, কেননা এখানে ফিলিংসের বিষয়টা সাথে নিয়ে আসছে। যদি শুধু ফিলিংস না থাকতো তাহলে ক্রেতা ভ্যালু ছিল, আর যেহেতু ফিলিংস আছে তাহলে ক্রেতা সন্তুষ্টি। আমি পরের প্রশ্নটিতে চলে যাচ্ছি। পরিবহন বিপণন মিশ্রণের কোন উপাদানের উপ উপাদান? তাহলে পরিবহনটা আমাদের বিপণন মিশ্রণের কোনটির উপ উপাদান? তাহলে বিপণন মিশ্রণের যে উপাদানগুলো কি কি? প্রোডাক্ট, প্রাইস এবং প্লেস, প্রমোশন। আর পরিবহনের মাধ্যমে আমরা কি করি? প্রোডাক্টটাকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাই, তাহলে এটি হচ্ছে স্থানের একটি উপ উপাদান। পরবর্তী প্রশ্ন, পার্টের পুনরূপ কি? তাহলে পার্ট হচ্ছে একটি প্রক্রিয়া, যেটাকে আমরা বলতে পারি এটা একটা নিয়ন্ত্রণের প্রক্রিয়া। এর একটি পুনরূপ রয়েছে যেটা হচ্ছে প্রোগ্রাম, এভালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক। অর্থাৎ আমরা প্রথম অপশনটি দেখলে আমরা এটা পেয়ে যাই যে প্রোগ্রাম, এভালুয়েশন, রিভিউ টেকনিক। পরের প্রশ্নটিতে আমরা চলে যাচ্ছি, গুদামজাতকরণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? অর্থাৎ গুদামজাতকরণের ফলে আমরা কি পাই? পণ্যের ব্যবহারটা পরবর্তী সময়েও করতে পারি, অর্থাৎ অফ সিজনে আমরা সেটা কি করতে পারি? ব্যবহার করতে পারি। তাহলে এইটা আমাদের একটি সময়গত উপযোগ তৈরি করে দেয়, অর্থাৎ পরবর্তীতে এক মৌসুমের পণ্য আমরা অন্য মৌসুমে ব্যবহার করতে পারছি। উৎপাদন ব্যবস্থাপনা এবং বিপণনের যে শেষ প্রশ্নটি এসেছিল যে নিচের কোনটি স্থির ব্যয় নয়? তাহলে পণ্য উৎপাদনের ব্যয়গুলো যদি আমরা বিবেচনা করি, আমরা স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় নামক দুইটি ব্যয়ের সাথে পরিচিত হব। পরিবর্তনশীল ব্যয়টি কি? যেটি এক একক বেশি উৎপাদন করতে গেলে আমাকে অতিরিক্ত টাকা খরচ করতে হবে, সেটি হচ্ছে আমার পরিবর্তনশীল ব্যয়। আমার ফিক্সড কস্টটি কি? যে আমি 1 একক উৎপাদন করি অথবা 2 একক করি বা 3 একক করি, ডাজন্ট ম্যাটার, আমার খরচ একই হবে, সেম হবে। তাহলে সেটা হচ্ছে আমার স্থির ব্যয় বা ফিক্সড কস্ট। আমাকে বলা হয়েছে স্থির ব্যয় নয় কোনটি? তাহলে দেখেন, বেতন, আমার যদি এমপ্লয়ি থাকে একজন, সেটা দিতে হবে, সেটা একটা স্থির ব্যয়। কারখানা ভাড়া, অর্থাৎ আমি একটা বড় 8000 স্কোয়ার ফিটের একটা কারখানা নিলাম, আচ্ছা এখানে আমি একটা প্রোডাক্ট করি আর 10টা উৎপাদন করি, আমাকে ভাড়া কিন্তু সেমই দিতে হবে। আমি একজন এমপ্লয়ি নিয়োগ করলাম, তার মাধ্যমে আমি একটা করি বা 10টা করি, আমাকে সেম খরচই কিন্তু বিয়ার করতে হবে। বীমা প্রিমিয়াম আমাকে কিন্তু কোম্পানির বীমা প্রিমিয়ামটা সেমই বিয়ার করতে হবে। কিন্তু কাঁচামালের খরচ, অর্থাৎ আমি যদি 800 একক উৎপাদন করি তাহলে আমাকে 800 এককের খরচ বহন করতে হবে। যদি 801 একক উৎপাদন করি তাহলে আমাকে 801 একক অতিরিক্ত 1 এককের জন্য অতিরিক্ত কাঁচামাল ব্যবহার করতে হবে। তাহলে এটি একটি পরিবর্তনশীল ব্যয়, এটি স্থির ব্যয় নয়। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে কাঁচামালের খরচ। আমাদের যে সলিউশনটা ছিল তো আমরা সেটা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমরা এখন আসছি আমাদের সি ইউনিটের ভর্তি পরীক্ষার ফিনান্স, ব্যাংকিং ও বিমা অংশের প্রশ্নের সলিউশন নিয়ে। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে নিচের কোনটি স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস নয়? দেখেন, প্রশ্ন করছে স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস নয়। এই যে নয় শব্দটা এখানে হাইলাইট করা উচিত, কারণ অনেক সময় আমরা হয় কি প্রশ্ন পড়তে যে শেষের শব্দটা আমরা মিস করে ফেলি। আমাকে প্রশ্ন করছে স্বল্পমেয়াদী সম্পদের অর্থায়নের উৎস নয়, মানে দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস কোনটি? দেখেন এখানে কি কি আছে। নাম্বার 1, বাণিজ্যিক পত্র, প্রদেয় বিল, ডিবেঞ্চার, বিল বাট্টাকরণ। এর মধ্যে কোনটি দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস? দেখেন একটাই আছে, ডিবেঞ্চার। আমরা জানি অর্থায়নের যে উৎস থেকে আমার অর্থ নিয়ে আসলে 1 বছরের মধ্যে পরিশোধ করতে হয় না, সেটা হচ্ছে আমার দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস। তো এইখানে যে অপশনগুলো আছে, বাণিজ্যিক পত্র বলেন, প্রদেয় বিল বলেন, অথবা বিল বাট্টাকরণ বলেন, সবগুলোই হচ্ছে 1 বছরের মধ্যে পরিশোধ করতে হয়। এইগুলো 3টাই হচ্ছে স্বল্পমেয়াদী। আমার উত্তর হচ্ছে ডিবেঞ্চার, শুধুমাত্র এটাই হচ্ছে দীর্ঘমেয়াদী। আচ্ছা, জিরো কুপন বন্ড ইস্যু করা হয়। দেখেন, জিরো কুপন বন্ড, যেই বন্ডের কুপন জিরো, কুপন রেট
জিরো মানে কোনো কুপন রেট নাই। কুপন রেট কি? বন্ড হতে আমরা যে আয়টা করি বা বন্ডের সুদের হারকে বলে হচ্ছে কুপন রেট। আপনাকে বলে দিছে কুপন রেট জিরো। ভাই বন্ড তো আমরা কিনি সুদ পাবো বলে, আমার এখানে মুনাফা কি? সুদ, প্রফিট হচ্ছে আমার সুদ। তো বলে দিচ্ছে কুপন রেটটাই জিরো, তাহলে আমি এই বন্ডটা কেন কিনবো? উত্তর হচ্ছে আমাকে কিছু কম দামে দিবে। ধরেন এই বন্ডের লিখিত মূল্য হচ্ছে 1000 টাকা, আমাকেও 900 টাকাতে দিবে। বাকি যে 100 টাকা থাকে, এই 100 টাকাই হচ্ছে আমার প্রফিট, কারণ আমাকে তো কোনো ইন্টারেস্ট দিচ্ছে না। ইন্টারেস্ট রেট, কুপন রেট জিরো। তো এই যে আমাকে 100 টাকা কমে দিল, এই 100 টাকা কমে দেওয়া মানে হচ্ছে বাট্টাতে দেওয়া, আমাকে ডিসকাউন্টে দিল। তাহলে উত্তর হবে জিরো কুপন বন্ড ইস্যু করা হয় বাট্টাতে। কেন বাট্টাতে দেওয়া হয়? কারণ এখান থেকে কোনো ইন্টারেস্ট পাওয়া যায় না। আচ্ছা, এর পরের প্রশ্ন, নিচের কোন পদ্ধতিতে ভবিষ্যৎ অর্থপ্রবাহের বর্তমান মূল্য নির্ণয় করা হয়? আমরা আমাদের অর্থের সময়মূল্য চ্যাপ্টারে দুইটা পদ্ধতি দেখছি। একটা হচ্ছে চক্রবৃদ্ধিকরণ, আর একটা হচ্ছে বাট্টাকরণ। আমরা যখন ভবিষ্যৎ মূল্য, ফিউচার ভ্যালু বের করতে চাই, আমাদেরকে ব্যবহার করতে হয় চক্রবৃদ্ধিকরণের সূত্র। আমরা যখন ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্যের দিকে আসতে চাই, আমাদেরকে বের করতে হয় বাট্টাকরণ পদ্ধতি দিয়ে। তাহলে আমাদের বর্তমান মূল্য নির্ধারণের পদ্ধতি হচ্ছে বাট্টাকরণ এবং ভবিষ্যৎ মূল্য নির্ধারণের পদ্ধতি হচ্ছে চক্রবৃদ্ধিকরণ। উত্তর এ। মূলধনের কোন উৎসে ব্যয় সবচেয়ে বেশি? দেখেন অপশন আছে ইকুইটি মূলধন, ব্যাংক ঋণ, ঋণ মূলধন, অগ্রাধিকার শেয়ার। এখানে আমাদের জানতে হবে যার ঝুঁকি বেশি সে কোম্পানি থেকে এক্সপেক্ট করবে বেশি। এই অপশনগুলোর মধ্যে ঝুঁকি কার সবচেয়ে বেশি? উত্তর হচ্ছে ইকুইটি মূলধনের ঝুঁকি সবচেয়ে বেশি। কারণ দেখেন এই যে ব্যাংক ঋণ, ঋণ মূলধন বা অগ্রাধিকার শেয়ার, আপনার ব্যবসায় প্রফিট হোক আর না হোক, আপনি লাভ করেন আর না করেন, এদের ইন্টারেস্ট কিন্তু আপনাকে দিতেই হবে। আবার অগ্রাধিকার শেয়ারের একটা নির্ধারিত প্রফিট লিমিট থাকে, ধরেন 8%, এটা আপনাকে দিতেই হবে। এরা কিন্তু ঝুঁকি নিচ্ছে না। ঝুঁকি নিচ্ছে কে? ইকুইটি মূলধন। তো এ যখন ঝুঁকি নিচ্ছে, আপনার লাভ হইলে লাভের ভাগ নিবে, লস হইলে লসের ভাগটাও সে নিবে। এরা কিন্তু লসের ভাগ নিবে না। এর ঝুঁকি বেশি, এই জন্য এর এক্সপেকটেশনটাও বেশি। আর যেহেতু কোনো বিনিয়োগকারীর এক্সপেকটেশন বেশি, বিনিয়োগকারী বেশি মুনাফা চায়, বিনিয়োগকারীর মুনাফাই হচ্ছে আপনার প্রতিষ্ঠানের জন্য ব্যয়। বিনিয়োগকারীর মুনাফা প্রতিষ্ঠানের জন্য ব্যয়। এই জন্য ইকুইটি মূলধন বা সাধারণ শেয়ার মূলধনের ব্যয় সবচেয়ে বেশি। নিচের কোনটি পুঁজি বাজারের উপকরণ নয়? দেখেন প্রথম প্রশ্নটার মতো এই যে একটা নয় যোগ করে দিছে, কেউ যদি নয় শব্দটা মিস করেন, আপনার প্রশ্নের উত্তর আপনি ভুল করবেন। পুঁজি বাজারের উপকরণ নয় মানে মুদ্রা বাজারের উপকরণ কোনটি? আমরা আমাদের ফিনান্স বইয়ের দ্বিতীয় চ্যাপ্টারে আছে যে আমাদের পুঁজি বাজার এবং মূলধন বাজার, আর পাশাপাশি অর্থ বাজার ও মুদ্রা বাজার। দেখেন এই ট্রেজারি বিল, পুনঃক্রয় চুক্তি ওইখানে স্বল্প মেয়াদি বা মুদ্রা বাজারে দেওয়া আছে। আমানত সার্টিফিকেট, ট্রেজারি বন্ড বা শেয়ার সবকিছু হচ্ছে দীর্ঘমেয়াদী বা মূলধন বাজার। তো আমরা যদি দেখি আমাদের পুঁজি বাজারের উপাদান নয় কোনটি, এই দুইটাই হচ্ছে পুঁজি বাজারের উপাদান নয়। এখন দুইটাতে উত্তর হবে না, এই জন্য আমাদের এর মধ্যে যেটি বেশি গ্রহণযোগ্য ওইটিকে আমাদের উত্তর হিসাবে নিতে হবে। তাহলে বেশি গ্রহণযোগ্য কোনটি? ট্রেজারি বিল। এই জন্য আমাদের উত্তর হচ্ছে ট্রেজারি বিল। কোন ক্ষেত্রে একটি প্রকল্প গ্রহণ করা যেতে পারে? দেখেন সবকিছুতে আইআরআর দেওয়া আছে। আইআরআর, ইন্টারনাল রেট অফ রিটার্ন, অভ্যন্তরীণ আয় হার। আমরা যখন মূলধন বাজেটিং এর চ্যাপ্টারটা পড়ি, আইআরআর এর শেষে গ্রহণ বর্জন সিদ্ধান্ত দেওয়া আছে। প্রতিটা টেকনিকের শেষে গ্রহণ বর্জন সিদ্ধান্ত দেওয়া আছে। আমি কোন ক্ষেত্রে কোন সিদ্ধান্তটা নিব? আইআরআর এর ক্ষেত্রে সুন্দর করে একটা লাইন দেওয়া আছে যে আইআরআর যদি কস্ট অফ ক্যাপিটাল থেকে বেশি হয়, মূলধন ব্যয় থেকে বেশি হয়, তাহলে আমি প্রকল্পটি গ্রহণ করতে পারি, গ্রহণযোগ্য। তো এই কস্ট অফ ক্যাপিটালের শর্ট ফর্ম হচ্ছে বা সাইন হচ্ছে কে। আবার অনেকে সিসিও লেখে যে কস্ট অফ ক্যাপিটাল।
তবে কে হচ্ছে বেশি গ্রহণযোগ্য? আমরা যখন মূলধন ব্যয়ের অঙ্ক করি দেখবেন কে দিয়ে আমরা মূলধন ব্যয়কে আমরা ডিফাইন করি। তাহলে আয়আরআর যদি কস্ট অফ ক্যাপিটাল থেকে বেশি হয় তাহলে আমরা প্রকল্পটি গ্রহণ করতে পারি। উত্তর হচ্ছে এ। এরপরে নিচের কোন পদ্ধতির বিমায় বীমা গ্রহীতা এবং বীমাকারী দুইটাই বীমা কোম্পানি? বীমার দুইটা পক্ষ থাকে, এক পক্ষ বীমা গ্রহণ করে বা বীমা গ্রহীতা, ধরেন আমি ব্যক্তি, আমি যে কোম্পানির কাছে যাবো সে হচ্ছে বীমাকারী। বীমা গ্রহীতা এবং বীমাকারী দুইটা পক্ষ থাকে, একটা ব্যক্তি আর একটা কোম্পানি। কিন্তু এখানে বলতেছে কোন ক্ষেত্রে দুইটাই বীমা কোম্পানি? উত্তর হচ্ছে পুনঃবীমা। কেন পুনঃবীমা একটু দেখি। ধরেন আপনার কাছে 100 কোটি টাকার একটা সম্পত্তি আছে, আপনি এটা বীমা করতে গেলেন এক নামক বীমা কোম্পানির কাছে। এ দেখলো যে এই বীমাটা যদি আমি গ্রহণ করি আমার ব্যবসার জন্য প্রফিট হবে, কিন্তু 100 কোটি টাকা ব্যাকআপ দেওয়ার মতো টাকা ওর কাছে নাই। তারপরেও আপনার এই কন্ট্রাক্ট বা চুক্তিটা অ্যাকসেপ্ট করবে, করে ও আরেকটা কোম্পানির কাছে যাবে, ধরেন বি এর কাছে। এইটাও বীমা কোম্পানি, যে বলবে ভাই আমি তো 100 কোটি টাকা একটা অফার পাইছি, একটা বীমার চুক্তি করছি, আমার এখান থেকে 70 কোটি টাকা বা 70% ভাগ তুমি নাও। এ যা প্রিমিয়াম দিবে, মানে মাসে মাসে যেই টাকাটা দিবে, কিস্তি দিবে, এখান থেকে আমি তোমাকে 70% দিয়ে দিব। এই যে এই বীমা কোম্পানি আবার এর কাছে গেল, মানে পুনরায় বীমা করলো, এটাই হচ্ছে পুনঃবীমা। দেখেন এইটা ছিল বীমা কোম্পানি, এ এসে আরেকটা বীমা কোম্পানির কাছে বীমা করলো, দুইটাই কি বীমা কোম্পানি। প্রশ্ন করছে বীমা গ্রহীতাও বীমা কোম্পানি, এই বীমা গ্রহীতা বীমা কোম্পানি, বীমাকারীও বীমা কোম্পানি। এটা হচ্ছে পুনঃবীমা। নিচের কোনটি হস্তান্তরযোগ্য ঋণের দলিল নয়? দেখেন আমাদের 1881 সালের হস্তান্তরযোগ্য দলিল আইন অনুযায়ী আমাদেরকে 3টা হস্তান্তরযোগ্য দলিলের কথা বলা আছে। একটা হচ্ছে অঙ্গীকারপত্র, নাম্বার 2 হচ্ছে বিনিময় বিল, আর হচ্ছে চেক। প্রতিজ্ঞাপত্র, বিনিময় বিল আর একটা চেক। চেকটা এখানে নাই, আমাদের দরকার নাই। এই ব্যাংক ড্রাফট, এই ব্যাংক ড্রাফটটা হচ্ছে এক ধরনের বিনিময় বিল। ব্যাংক ড্রাফট হচ্ছে এক ধরনের বিনিময় বিল। উত্তর হচ্ছে ব্যাংক নোট। আপনার কাছে প্রশ্ন জাগতে পারে ভাই হস্তান্তরযোগ্য দলিলের শর্ত হচ্ছে আমি হাত বদল করলেও অর্থের মূল্যের পরিবর্তন হবে না। ব্যাংক নোট মানে কি 10 টাকা 20 টাকা যে নোটগুলো আমরা ব্যবহার করি, এটা তো আমরা সহজেই চাইলে আরেকজনের কাছে হস্তান্তর করতে পারি। তাহলে ব্যাংক নোট কেন উত্তর হবে এটা হস্তান্তরযোগ্য? বা এইটার ব্যাখ্যা হচ্ছে আমাদের টাকাতে লেখা আছে দেখবেন, চাহিবা মাত্র ইহার বাহককে টাকাটি ফেরত দিতে বাধ্য থাকিবে। আমাদের কাছে যে টাকা থাকে ব্যাংক নোট বা সরকারি নোট, এগুলোর মালিকানা আমাদেরকে দেয় না, আমরা শুধুমাত্র ব্যবহার করি, ধারক বা বাহক। যদি কিনা বাংলাদেশ ব্যাংক চায় আমাদের কাছ থেকে ফেরত নিয়ে নিবে, আমরা ফেরত দিতে বাধ্য। এই জন্য এটা আপনি চাইলেও হস্তান্তরযোগ্য ঋণের দলিলের মধ্যে ফেলতে পারবেন না। এজন্য উত্তর হচ্ছে ব্যাংক নোট। বাংলাদেশের ব্যাংকগুলির বৈদেশিক বাণিজ্যের সুবিধার্থে নিচের কোনটি ব্যবহার করে? দেখেন এখানে অপশন আছে হচ্ছে ঋণপত্র। আসলে ঋণপত্রের ব্র্যাকেটে দেওয়া আছে আপনার হচ্ছে লেটার অফ ক্রেডিট বা এলসি। এই ঋণপত্রের ভালো একটা বাংলা আছে, এটা হচ্ছে প্রত্যয়পত্র। লেটার অফ ক্রেডিট যাকে আমরা শর্ট করে এলসি বলি। তো এলসি জিনিসটা কি? ধরেন আপনি হচ্ছে বাংলাদেশ থেকে একটা গ্রুপ, আপনি শ্রীলঙ্কা থেকে চিনি নিয়ে আসবেন। তো শ্রীলঙ্কার যে আপনার কাছে মালটা পাঠাবে সে তো আপনাকে চেনে না, সে গ্যারান্টি চাই। তখন কি করতে হয়, আপনার নিজের একটা ব্যাংকের কাছে যে একটা এলসি খুলতে হয়, লেটার অফ ক্রেডিট খুলতে হয়। এ হচ্ছে শ্রীলঙ্কার ওই কোম্পানিকে বা ওর ব্যাংকে নিশ্চয়তা দেয় আমার গ্রাহকের হয়ে টাকাটা আমি পরিশোধ করবো, আমার কাছে টাকা আছে। কি করলো? বৈদেশিক বাণিজ্যের সুবিধার্থে কাজ করলো। উত্তর হচ্ছে ঋণপত্র বা লেটার অফ ক্রেডিট, যেটাকে আমরা প্রত্যয়পত্র বলি। নিচের কোনটি ইসলামী ব্যাংকিংয়ে নিষিদ্ধ? দেখেন এই প্রশ্নটা হয়তো আপনারা অনেক কনফিউজড হয়ে যাবেন, কারণ হচ্ছে আমাদের এইচএসসি লেভেলের ফাইন্যান্স বইয়ে কোথাও বা ব্যাংকিং বইয়ে কোথাও ইসলামী ব্যাংকিং নিয়ে কিছু বলা নাই। এই ধরনের আমাদের ওই যে আপনার মানে চ্যাপ্টার সূচিতে কোথাও নাই। তো এটার উত্তর হবে মূলত অনুমানমূলক ব্যবসা, লেনদেন বা স্পেকুলেটিভ বিজনেস। খেয়াল করেন এখানে কি কি আছে। আমরা জানি ইসলামে সুদ নিষিদ্ধ,
কি নিষিদ্ধ? সুদ নিষিদ্ধ, কিন্তু ব্যবসা হচ্ছে মানে হালাল আর কি, বাকি সুদ হচ্ছে হারাম। তো দেখেন, ইকুইটি বিনিয়োগ, আপনি ইকুইটিতে বিনিয়োগ করলে আপনার প্রফিটের সুযোগও থাকবে, লসের ভাগও আপনাকে নিতে হবে। এই জন্য এটা নিয়ে ইসলামে কোনো সমস্যা নাই। আপনি চাইলে শেয়ারে বিনিয়োগ করতে পারেন, বৈধ কোনো কোম্পানির শেয়ারে বিনিয়োগ আপনি করতে পারেন। মুনাফা ভাগাভাগি চুক্তি, আপনি যদি একজনের সাথে ব্যবসা করতেছেন যে ভাই আপনাকে আমি 10 লাখ টাকা দিলাম, আপনার কোম্পানিতে বিনিয়োগ করছে, আপনার যা প্রফিট হবে প্রফিট থেকে আমাকে ভাগ দিয়েন, যদি কিনা প্রফিট না হয় আমাকে দেওয়ার দরকার নাই, এটাও বৈধ। লিজিং চুক্তি, অপারেটিং লিজ বা ফাইন্যান্সিয়াল লিজ, এটাও হচ্ছে বৈধ। কিন্তু এই যে অনুমানমূলক ব্যবসা বা লেনদেন, স্পেকুলেশন, এটাতে অত্যধিক ঝুঁকির পরিমাণ থাকে, এটা এক ধরনের জুয়ার মতো। এই জন্য ইসলামিক ব্যাংকিংয়ে বা ইসলামী শরিয়া মোতাবেক এটাকে হারাম বলা হয়, মানে নিষিদ্ধ। উত্তর হচ্ছে সি, অনুমানমূলক লেনদেন। এরপর আসে নিচের কোনটি ক্ষুদ্র ও মাঝারি ঋণ অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের একটি উদ্যোগ? কি করার জন্য? উৎসাহিত করার জন্য। এই প্রশ্নটাও আপনাদের বইতে কোথাও পাওয়ার কথা না, কারণ এইটাও আমাদের বইয়ের বাইরে থেকে দিছে। তো খেয়াল করেন, বাংলাদেশ ব্যাংক রিসেন্টলি একটা উদ্যোগ নিছে, যারা হচ্ছে এসএমই বিজনেস করে, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, এদেরকে একটু গভর্নমেন্ট সাপোর্ট দিবে, এরা যাতে সহজে ঋণ পায়। এই জন্য বাংলাদেশ ব্যাংক বলছে কি, দেশে যত ব্যাংক আছে, ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, আর্থিক প্রতিষ্ঠান আছে, তাদেরকে বলছে তোমরা হচ্ছে এসএমইতে লোন দাও, তোমাদের যদি টাকা শর্ট পড়ে আমি দিব, তোমরা এদেরকে লোন দাও, তোমাদের লোন লাগলে কে দিবে? বাংলাদেশ ব্যাংক দিবে। বাংলাদেশ ব্যাংক লোন দিবে, কারণ এই যে এসএমই ব্যবসায়ী তো বাংলাদেশ ব্যাংকে এসে লোন নিতে পারে না, তারা লোন নিতে পারে কোন জায়গা থেকে? এই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে। বাংলাদেশ ব্যাংক বলতেছে তোমরা লোন দাও, তোমাদের লাগলে আমি দিব, মানে কি, তোমাদেরকে রিফাইন্যান্স করব, পুনঃ অর্থায়ন করব। এটার মাধ্যমে বাংলাদেশ ব্যাংক এই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করতেছে যে ক্ষুদ্র মাঝারি শিল্পে ঋণ দাও। উত্তর হচ্ছে এ, পুনঃ অর্থায়ন প্রকল্প। নিচের কোনটি ব্যাংক তহবিলের প্রধান উৎস? ভাই তহবিল নিয়ে দুইটা প্রশ্ন একটু কনফিউশনের, একটা হচ্ছে প্রথম উৎস, আরেকটা হচ্ছে প্রধান উৎস। প্রথম উৎস, আমি ব্যাংক শুরু করার সময় যে টাকার উৎসটা আমার কাছে থাকে, পরিশোধিত মূলধন, পেইড আপ ক্যাপিটাল, আমি যে টাকা নিয়ে ব্যবসা শুরু করি, এটা হচ্ছে আমার প্রথম উৎস। প্রথম, নট প্রধান। প্রধান উৎস কি? আমার কাছে টাকার পরিমাণ কোন মাধ্যম থেকে সবচেয়ে বেশি? উত্তর হচ্ছে আমানত। আমানত কি? আমার গ্রাহকরা আমার কাছে যেই টাকাটা জমা রাখে, আমানত রেখে গেছে আমার কাছে, এটা হচ্ছে আমার জন্য আমানত, মানে ডিপোজিট। এই আমানত ব্যাংক তহবিলের সবচেয়ে বড় উৎস। ব্যাংকে যদি 10,000 কোটি টাকার মূলধন থাকে, এর মধ্যে দেখা যায় এই আমানত থেকে 9,000 কোটি টাকা। তাহলে আমাকে প্রশ্ন বলছে প্রধান উৎস বের করতে, প্রধান উৎস হচ্ছে আমানত। যদি কিনা আমাদের প্রথম উৎস সাথে উত্তর হইতো পরিশোধিত মূলধন। এই হচ্ছে আমাদের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ের প্রশ্নের সমাধান।